আগে যা শুনেছেন। কাল রাত্রি 9:15টার সময় আপনি নিরুপমা হোটেলে গিয়েছিলেন? শ্রীমতী চৌধুরীর চোখ দুটি চশমার ভেতরে বিস্ফারিত হল। আমি না না, আমি তো সিনেমা দেখতে গিয়েছিলাম। হোটেলের দারোয়ান আপনাকে কাল দেখেছে, সে আপনাকে শনাক্ত করতে পারবে। শ্রীমতী চৌধুরীর মুখ শুকিয়ে গেল। তিনি ঠোঁট চেটে বললেন, কিন্তু আমি সিনেমা দেখতে গিয়েছিলাম, আলেয়া সিনেমাতে। টিকিটের কাউন্টার পার্ট দেখাতে পারি। আপনি সিনেমার টিকিট কিনেছিলেন ঠিকই, কিন্তু ছবি শেষ হওয়ার আগেই নিরুপমা হোটেলে গিয়েছিলেন, রাজকুমার বোসের সঙ্গে দেখা করেছিলেন। রাজকুমারের নাম শুনে শ্রীমতী চৌধুরীর মুখ মরার মতো হয়ে গেল। তার ঠোঁট দুটো অস্ফুটভাবে নড়তে লাগলো। রাজকুমার বসু, তাকে তো আমি চিনি না। ব্যোমকেশ বন্দুকের গুলির মতো প্রশ্ন করল, সুকান্ত সোমকে চেনেন? শ্রীমতী চৌধুরী জালবদ্ধা হরিণীর মতো ব্যোমকেশের পানে চাইলেন, তারপর দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠলেন। এখন যা শুনছেন। ব্যোমকেশ নরম সুরে বলল, আমরা জানি রাজকুমার বোস আর সুকান্ত সোম একই ব্যক্তি। সে আপনাকে ব্ল্যাকমেল করছিল। কাল রাত্রি 9:15টার সময় সিনেমা ফেরত আপনি তাকে টাকা দিতে গিয়েছিলেন। এখন বাকি কথা সব বলুন, আপনার কোনো ভয় নেই। শ্রীমতী চৌধুরী কিছুক্ষণ ফোঁপালেন, তারপর চোখ মুছে মুখ তুললেন, ভাঙা ভাঙা গলায় বললেন, বলছি। কেন জানতে চান আপনারাই জানেন, কিন্তু দোহাই আপনাদের, আমার স্বামী যেন কিছু জানতে না পারেন। ব্যোমকেশ দেয়ালের ছবির দিকে আঙুল দেখিয়ে বলল, ইনি আপনার স্বামী? হ্যাঁ। কড়া প্রকৃতির লোক মনে হয়, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, নিতান্ত প্রয়োজন না হলে আমরা কাউকে কিছু বলবো না। তারপর মিসেস চৌধুরী লজ্জানত চোখে দ্বিধাজড়িত কণ্ঠে যে কাহিনী বললেন, তার সারাংশ এই। 12-13 বছর আগে শ্রীমতী চৌধুরী যখন কুমারী ছিলেন, তখন তার প্রকৃতি ছিল অন্যরকম। তিনি নিজেকে সংস্কার মুক্তা অতি আধুনিকা মনে করতেন। বাপের বাড়িতে টাকা ছিল বেশি, শাসন ছিল কম। লতিকা চক্রবর্তী বন্ধু বান্ধবীর সঙ্গে হইচই করে সিনেমা থিয়েটার দেখে সময় কাটাতেন। সে সময় চিত্রজগতে সুকান্ত সোম নামে একজন হিরো ছিল, যেমন তার চেহারা তেমনি অভিনয়। লতিকা চক্রবর্তী তার প্রেমে পড়ে গেলেন। সাধারণ প্রেম নয়, একেবারে বাঁধন ছেঁড়া প্রেম। তিনি সুকান্ত কুমারকে প্রবল অনুরাগপূর্ণ চিঠি লিখতে আরম্ভ করলেন। তারপর লুকিয়ে লুকিয়ে দেখা হতে লাগল। লতিকা সুকান্তকে বিয়ে করবার জন্য খেপে উঠেছিলেন, কিন্তু একদিন জানতে পারলেন সুকান্তর ঘরে একটি স্ত্রী আছে। তার প্রেমে ভাটা পড়ল। তার বাবা বোধহয় কিছু সন্দেহ করেছিলেন, তিনি তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দিলেন। তারপর 2 বছর কাটল। লতিকা দেবীর স্বামী অতিশয় সজ্জন, কিন্তু যৌন শিথিলতা সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত কড়া। বিয়ের পর লতিকা চৌধুরী রোমাঞ্চের নেশা ছুটে গিয়েছিল। স্বামীকে তিনি প্রীতি ও শ্রদ্ধার চোখে দেখতে আরম্ভ করেছিলেন। সন্তানাদি না হলেও তাঁদের দাম্পত্য জীবন সুখের হয়ে উঠেছিল। একদিন কাগজে ভয়ঙ্কর খবর বেরোল, সুকান্ত নিজের স্ত্রীকে খুন করেছে। কেস আদালতে উঠল। আসামি অবশ্য খালাস পেয়ে গেল, কারণ সে আত্মরক্ষার্থে খুন করেছে। স্ত্রী ছুরি নিয়ে তাকে আক্রমণ করেছিল, তার মুখ এবং সর্বাঙ্গ কেটে ফালা করে দিয়েছিল। সে নিজের প্রাণ বাঁচাবার জন্য স্ত্রীকে গলা টিপে মেরেছে। যতদিন মোকদ্দমা চলেছিল ততদিন লতিকা দেবী ভয়ে কাঁটা হয়েছিলেন, পাছে কোনো সূত্রে তাঁর নামটা প্রকাশ হয়ে পড়ে। কিন্তু সাক্ষী বা আসামি কেউ তার নাম করল না, তখন তিনি নিশ্চিন্ত হলেন। অতঃপর 2-3 বছর নিরুপদ্রবে কেটে গেল। সুকান্তর সিনেমার কাজ শেষ হয়েছিল। ওরকম একটা মুখ নিয়ে সিনেমার হিরো সাজা যায় না। সে কোথায় নিরুদ্দেশ হয়েছিল। হঠাৎ একদিন সুকান্ত তার বিভৎস মুখ নিয়ে লতিকা দেবীর সঙ্গে দেখা করল। বলল, আমার টাকার দরকার, তোমাকে দিতে হবে। বেশি নয়, 6 মাস অন্তর 300 টাকা। তোমার পক্ষে অতি সামান্য। যদি না দাও, তুমি আমাকে যেসব চিঠি লিখেছিলে সেগুলি সব আমি তোমার স্বামীকে দেখাবো। সেই থেকে শ্রীমতী চৌধুরী 6 মাস অন্তর 300 টাকা গুনছেন। 6 মাসে 300 টাকা তার গায়ে লাগে না, কিন্তু সদাই ভয়, পাছে স্বামী জানতে পারেন। কাল রাত্রে তিনি টাকা দিতে নিরুপমা হোটেলে গিয়েছিলেন। 2 নম্বর ঘরের দোরের বাইরে থেকে সুকান্ত সোমকে টাকা দিয়ে চলে এসেছিলেন, আর কিচ্ছু জানেন না। শ্রীমতীর কাহিনী শেষ হলে শ্রোতা দুজন কিছুক্ষণ নীরবে বসে রইলেন। তারপর ব্যোমকেশ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, বলল, আচ্ছা, আজ আমরা যাই, একটা সুখবর দিয়ে যাই। কাল রাত্রি 9:15 থেকে 11টার মধ্যে সুকান্ত সোম ওরফে রাজকুমার বোস খুন হয়েছেন।
বাড়ি থেকে বেরিয়ে দুজনে ফুটপাতে এসে দাঁড়ালেন। রাখালবাবু বললেন, মতির আত্মকথা তো শুনলাম, কিন্তু খুনের হদিশ তো পাওয়া গেল না। ব্যোমকেশ বলল, একেবারে কিছুই পাওয়া যায়নি এমন কথাটা বলা যায় না। আজ যতগুলি লোকের এজাহার শুনেছি, তার মধ্যে একজন একটা বেফাস কথা বলেছে, কিন্তু কে বলেছে মনে করতে পারছি না। কি বেফাস কথা সেইটা তো মনে আসছে না। অনেক কথার মধ্যে ওই কথাটা মগ্ন চৈতন্যে ডুব মেরেছে। রাখালবাবু ঘড়ি দেখলেন, প্রায় 3টে বাজে। বললেন, আমি এখন থানায় ফিরবো। আপনি? আমি একবার নতুন বাড়ির কাজকর্ম তদারক করে বাসায় ফিরব। কাল সকালে আবার দেখা হবে। ইতিমধ্যে যদি নতুন খবর কিছু পান দয়া করে টেলিফোন করবেন। 5টার পর বাসায় ফিরে ব্যোমকেশ এক পেয়ালা চা খেল, তারপর সিগারেট ধরিয়ে তক্তপোষের উপরে লম্বা হলো। অজিত বাড়ি নেই, 4:30 সময় দোকানে গেছে। ব্যোমকেশ একলা একলা চোখ বুজে শুয়ে সিগারেট টানতে লাগলো। 6:30টার সময় সে ধর্মড়িয়ে উঠে বসল। সত্যবতী কি একটা কাজে ঘরে এসেছিল, চমকে উঠে বলল, কি হলো? ব্যোমকেশ উদ্ভাসিত মুখে বলল, মনে পড়েছে। কি মনে পড়ল? কাছে এসো, কানে কানে বলছি। কানে কানে কথা শুনে সত্যবতী হাসি মুখে ব্যোমকেশের বাহুতে একটি ছোট্ট চড় মারল। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, আমাকে একবার বেরোতে হবে। আবার বেরোবে? কোথায় যাবে? কালকে তো খবরের কাগজের অফিসে 10 বছরের পুরনো কাগজের ফাইল ঘাঁটতে হবে। ফিরতে নিশ্চয়ই রাত করবে। জলখাবার খেয়ে যাও, দরকার নেই। পেটে নিরুপমা হোটেলের গদ আছে, বুঝলে, গদ। পরদিন সকালবেলা ব্যোমকেশ রাখালবাবুকে টেলিফোন করল। তাজা খবর কিছু আছে নাকি? রাখালবাবু বললেন, সারা জাগানো কোনো খবর নেই। লাশ পরীক্ষা করে অপ্রত্যাশিত কোনো খবর পাওয়া যায়নি। মৃত্যুর সময় ডিনারের আন্দাজ 1.5 ঘন্টা পরে 2 নম্বর ঘরে রাজকুমার আর গুণধরের আঙুলের ছাপ পাওয়া গেছে। শ্যামাকান্ত লাহিড়ির বাসায় আবার গিয়েছিলাম, সে পরিষ্কার অস্বীকার করলো, বলল নিরুপমা হোটেলে যায়নি। জেনারেল রামপিরিত কিন্তু তাকে শনাক্ত করেছে। শ্যামাকান্তকে অ্যারেস্ট করিনি, কিন্তু তার পেছনে লেজুর লাগিয়েছে। তারপর জগবন্ধু পাত্রের আসল নাম জানা গিয়েছে, ভগবান মোহান্তি, দাগি আসামি। মেদিনীপুরে একটি স্ত্রীলোককে খুন করে 14 বছর জেলে গিয়েছিল। তারপর জেল ভেঙে পালায়, কলকাতায় এসে ছদ্মনামে ঘোড়দৌড়ের দালালি করছিল। আর কিছু? লতিকা দেবীর স্বামী তারাকুমার চৌধুরী সম্বন্ধে খোঁজখবর নিয়ে জানলাম তিনি সে রাত্রে 11টার পর বাড়ি ফিরেছিলেন, কিন্তু এতক্ষণ কোথায় ছিলেন সেটা জানা যাচ্ছে না। জানার দরকার নেই। হোটেলের খবর কি? হোটেলের অতিথিরা বড় অস্থির হয়ে উঠেছেন। ভাবছি আজ বিকেলবেলা তাদের ছেড়ে দেবো। আপনি কিছু পেলেন? পেয়েছি। আমি এখনই নিরুপমা হোটেলে যাচ্ছি, আপনি আসুন। 1 নম্বর ঘরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রাখালবাবু ও ব্যোমকেশের মধ্যে দৃষ্টি বিনিময় হল। রাখালবাবু দৌড়ে টোকা দিলেন, দৌড় খুলে গেল। মিসেস শোভনা রায় রাখালবাবুকে দেখে জ্বলে উঠলেন, এই যে, আপনি আর কতদিন আমাকে আটকে রাখবেন? আমার মতো একজন ডাক্তারকে এমনভাবে আটকে রাখা আইন বিরুদ্ধ, আপনি সেটা জানেন কি? রাখালবাবু বললেন, আমার বিরুদ্ধে যদি কোনো নালিশ থাকে আদালত আছে। আপাতত আপনাকে আমরা 2-4টে কথা বলতে চাই। দুজনে ঘরে প্রবেশ করলেন। ব্যোমকেশ চেয়ারে বসে বলল, আপনাকে একটা গল্প শোনাতে চাই মিসেস রায়। মিসেস রায় আবার জ্বলে উঠলেন, রুড়ো কণ্ঠে বললেন, আপনি আবার কে? ঠাট্টা করছেন নাকি? রাখালবাবু বললেন, ইনি ব্যোমকেশ বক্সী, নাম শুনে থাকবেন। ব্যোমকেশ বললেন, ঠাট্টা করছি না, মোটেই ঠাট্টা করছি না। আপনি বসুন বসুন। ব্যোমকেশের নাম শুনে মিসেস রায় খতিয়ে গিয়েছিলেন। খাটের ধারে বসলেন। রুক্ষ স্বর যথাসম্ভব নরম করে বললেন, কি বলবেন বলুন, আমি কিন্তু আজই বহরমপুরে ফিরে যাব। ব্যোমকেশ বলল, সেটা ভবিষ্যতের কথা। গল্পটি খবরের কাগজে পড়লাম, সংক্ষেপে শোনাচ্ছি। সুকান্ত সোম নামে একজন সিনেমা আর্টিস্ট ছিল। মিসেস রায়ের শরীর শক্ত হয়ে উঠল। তিনি অপলক চক্ষে ব্যোমকেশের পানে চেয়ে রইলেন। ব্যোমকেশ শুকনো স্বরে বললেন, জেনেন দেখছি। চেনবারই কথা, সে আপনার জামাই ছিল। সুকান্ত সোম সিনেমা করে খুব নাম করেছিল। আপনি তখন বর্ধমানে প্র্যাকটিস করতেন। বিধবা মানুষ, সংসারে কেবল একটি মেয়ে। বর্ধমানে সুকান্তের যাতায়াত ছিল। সে একদিন আপনার মেয়েটিকে ভুলিয়ে নিয়ে ইলোপ করল। সুকান্ত আপনার মেয়েকে লোভ দেখিয়েছিল তাকে সিনেমার হিরোইন করবে। আপনি সুকান্তকে পছন্দ করতেন না, তাই ইলোপমেন্ট। একসঙ্গে কিছুদিন বাস করবার পর দুজনের প্রকৃত চরিত্র প্রকাশ হয়ে পড়ল। দুজনেরই মিলিটারি মেজাজ। ঝগড়া আরম্ভ হলো। ঝগড়ার প্রধান কারণ, সুকান্ত আপনার মেয়েকে হিরোইন বানাতে পারেনি।
একদিন ঝগড়া চরমে উঠল, আপনার মেয়ে ছুরি দিয়ে সুকান্তের মুখ কেটে পালা করে দিল। সুকান্ত নিজের প্রাণ বাঁচাবার তাগিদে আপনার মেয়েকে গলা টিপে খুন করল। খুনের আসামি সুকান্ত 3 মাস পুলিশের হাসপাতালে রইল। সেখান থেকে তাকে যখন বিচারের জন্য আদালতে হাজির করা হলো, তখন তার বীভৎস মুখ দেখে জজ সাহেব পর্যন্ত চমকে গেলেন। জেলের হাসপাতালে প্লাস্টিক সার্জারির ব্যবস্থা নেই। সুকান্তর মুখের ঘা শুকিয়েছে বটে, কিন্তু সিনেমার হিরোর পাঠ করার মুখ তার নেই। বিচার হলো, আপনি সুকান্তের বিরুদ্ধে সাক্ষী ছিলেন মিসেস রায়, কিন্তু তাকে ফাঁসি কাটে ঝোলাতে পারলেন না। তার হাতে অস্ত্র ছিল না, আপনার মেয়ের হাতে অস্ত্র ছিল। আত্মরক্ষার অজুহাতে সুকান্ত ছাড়া পেয়ে গেল। মিসেস শোভনা রায় আগুন ভরা চোখে বললেন, মিছে কথা, ও আগে আমার মেয়েকে গলা টিপে মেরেছিল, তারপর নিজের মুখ ছুরি দিয়ে কেটেছিল। ব্যোমকেশ মাথা নেড়ে বলল, কথাটা বিশ্বাসযোগ্য নয়। সুকান্ত সিনেমা আর্টিস্ট, সে কখনো নিজের মুখে ছুরি মেরে নিজের আখের নষ্ট করত না, মারলে নিজের গায়ে ছুরি মারত। যা হোক, সুকান্ত খুনের দায় থেকে রেহাই পেল বটে, কিন্তু তার সিনেমা জীবন শেষ হয়ে গেল। সৎপথে থেকে অন্য কোনো উপায়ে জীবিকা অর্জনের রাস্তা সে জানত না। সে কলকাতা থেকে পালিয়ে গিয়ে পাটনায় বাসা বাঁধল এবং ব্ল্যাকমেলের ব্যবসা শুরু করল। গত 10 বছরে কলকাতায়, কটকে, কাশীতে, দিল্লিতে তার অনেক খদ্দের জুটেছে। কারোর উপর সে অযথা উৎপীড়ন করে না। 6 মাস অন্তরে সে বাধা বরাদ্দ আদায় তহসিল করে। এটা জীবিকা। সুকান্ত যখন আদায় তহসিলের জন্য কলকাতায় আসত, তখন এই নিরুপমা হোটেলেই থাকত। আপনি ইতিমধ্যে বর্ধমানের বাস তুলে নিয়ে বহরমপুরে গিয়ে প্র্যাকটিস শুরু করেছেন। আপনিও মাঝে মাঝে এসে এই হোটেলে থাকেন, কিন্তু ঠিক একই সময়ে দুজনের আশা আগে ঘটেনি। আপনি সুকান্তকে এখানে দেখেননি। দৈবক্রমে এবার আপনি তাকে দেখতে পেলেন। সে আপনার পাশের ঘরে উঠেছে। সে বোধহয় আপনাকে দেখতে পায়নি। পেলে সাবধান হতো। আপনি তাকে পেলে খুন করবেন, এই ধরনের একটা ইচ্ছে আপনার মনে ছিল, কিন্তু 10 বছর সে আগুন ছাই চাপা পড়েছিল। এখন সুকান্তকে হাতের কাছে পেয়ে ছাই চাপা আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আপনার মেয়েকে যে খুন করেছে তাকে আপনি বেঁচে থাকতে দেবেন না। আপনার মেয়ে বোধহয় আপনার কাছ থেকেই তার উগ্র হিংস্র প্রকৃতি পেয়েছিল। সে রাত্রে ডিনার খেয়ে এসে আপনি নিজের ঘরে অপেক্ষা করে রইলেন। কিভাবে তাকে খুন করবেন তার প্ল্যান ঠিক করে ফেলেছেন। এখন শুধু শুভ মুহূর্তের অপেক্ষা। 9:15 থেকে সুকান্তর ঘরে লোক আসতে শুরু করলো। আপনি নিজের ঘরে ওত পেতে আছেন। 10টার সময় লোক আসা বন্ধ হলো। আপনি অস্ত্র হাতে নিয়ে বেরুলেন। দোতলায় অন্য অতিথিরা দৌড় বন্ধ করে শুয়ে পড়েছে। যে চাকরটা সিঁড়ির সামনে শোয়ে, সে এখনো আসেনি। এই সুযোগ। আপনি দুরম্বর দৌড়ে টোকা দিলেন। সুকান্ত তখন শুয়ে পড়েছিল। সে উঠে দৌড় খুলল। সঙ্গে সঙ্গে তার বুকে অস্ত্রটা ঢুকিয়ে দিলেন। দৌড় টেনে বন্ধ করে নিজের ঘরে ফিরে এলেন। আপনার সঙ্গে যে রাজকুমার বোসের সম্বন্ধ আছে তা কেউ জানে না। আপনাকে কে সন্দেহ করতে পারে? বরং রাত্রে যারা রাজকুমারের সঙ্গে দেখা করতে এসেছিল, সন্দেহ পড়বে তাদের ওপর। আপনি একটি ছোট্ট ভুল করেছিলেন। ইন্সপেক্টর যখন আপনাকে জেরা করেন, তখন আপনি বলেছিলেন রাজকুমারকে আপনি আগে কখনো দেখেননি। তারপরেই বললেন অমুক দেখলে আপনার মনে থাকত। রাজকুমারের মুখ যে মনে রাখবার মতন তা আপনি জানলেন কি করে? ঘরের দিকে একবার উকি মেরেছিলেন বটে, কিন্তু তখন আমরা 3 জন দৌড়ের সামনে দাঁড়িয়েছিলাম। রাজকুমারের মুখ আপনি দেখতে পাননি। বেফাস কথাটা যদি আপনি না বলতেন, তাহলে 10 বছরের পুরনো খবরের কাগজের ফাইল দেখবার কথাটা আমার মনে আসতো না। এই পর্যন্ত বলে ব্যোমকেশ চুপ করল। মিসেস রায় কামড়ের হাপড়ের গনগনে আগুনের মতন জ্বলতে লাগলেন। তারপর দাঁতে দাঁত চেপে বললেন, সব সব মিছে কথা, সব মিছে কথা। সুকান্ত আমার মেয়েকে খুন করেছিল, কিন্তু আমি তাকে খুন করিনি। কি দিয়ে খুন করব? আমার কাছে কি ছোড়াছুরি আছে? ব্যোমকেশ তার ডাক্তারি ব্যাগের দিকে আঙুল দেখিয়ে বলল, আছে, ওই ব্যাগের মধ্যে আছে। মিসেস রায়ের চোখ দুটো ঘোলাটে হয়ে গেল। না, নেই। এই দেখুন। ব্যাগ খুলে ক্ষিপ্র হস্তে তার ভিতর থেকে তিনি একটি কাঁচি বার করলেন। লম্বা লিকলিকে সার্জিক্যাল কাঁচি। তার 2টো ফলা আলাদা করা যায়। মিসেস রায় কাঁচির একটা ফলা খুলে নিয়ে নিজের বুকে বসিয়ে দিতে গেলেন। তো রাখালবাবু প্রস্তুত ছিলেন। তিনি বিদ্যুৎ বেগে মিসেস রায়ের মণিবন্ধ চেপে ধরলেন। মিসেস রায় উন্মত্ত চিৎকার করে উঠলেন, চলো চলো। ব্যোমকেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, অস্ত্রটাও পাওয়া গেছে।
ওটা না পেলে মুশকিল হতো।